My dear students and respected viewers, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I am going to present lecture on the subject management, program BBA Honors 4th year, course code 242603, name of course Financial Management in English, lecture number 9. Title of the lecture, Lease Financing, Chapter 6. I am Mohammad Shipon Mia, Associate Professor, Kumilla Victoria Government College, Kumilla. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচার আমি উপস্থাপন করছি চ্যাপ্টার 6 লিজ ফাইন্যান্সিং এর উপরে। এই লেকচারটা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমরা বলতে পারবে লিজ কাকে বলে, ডেফিনেশন অফ লিজ, প্রসেস অফ লিজ ট্রানজ্যাকশন, লিজ ট্রানজ্যাকশনের প্রক্রিয়াটা কি, টাইপস অফ লিজ, বিভিন্ন প্রকারের লিজ সম্পর্কে তোমরা এক্সপ্লেন করতে পারবে, অপারেটিং লিজ ভার্সাস ফাইন্যান্সিয়াল লিজ, অর্থাৎ অপারেটিং লিজ এবং ফাইন্যান্সিয়াল লিজের মধ্যে পার্থক্য কি, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লিজ, অর্থাৎ লিজের সুবিধা কি আর অসুবিধাগুলো কি কি, নেট অ্যাডভান্টেজ অফ লিজিং, লিজিং এর নেট অ্যাডভান্টেজ কি, অর্থাৎ লিজিং কেন আমরা নিব এবং লিজ নিলে আমাদের কি কি অ্যাডভান্টেজ হবে, লিজ ভার্সাস পারচেজ ডিসিশন, অর্থাৎ একটি প্রতিষ্ঠান কেন লিজ নিবে অথবা কেন সম্পত্তি বা অ্যাসেট ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করবে, এই বিষয়গুলি সম্পর্কে আমরা এখানে ডিটেইলস আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা আসি ডেফিনেশন অফ লিজ। লিজ কাকে বলে? A lease is a contractual arrangement between two parties, the lessor and the lessee, by which one party, lessor, conveys land, property, services, buildings, and vehicles, etc. to another party or lessee for specified time, usually in return for a periodic payment. অর্থাৎ লিজ হলো একটি কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট, একটি কন্ট্রাক্ট কার মধ্যে, বিটুইন টু পার্টিস, দুটি পক্ষের মধ্যে কন্ট্রাক্ট। এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা একজন লেসর আর একজন লেসি। তো লেসর এবং লেসির মধ্যে কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট সৃষ্টি হয়। কিসের জন্য কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট ফর ওয়ান পার্টি কনভেস ল্যান্ড, প্রপার্টি, সার্ভিস, বিল্ডিং অ্যান্ড ভেহিকলস, অর্থাৎ একটি পার্টি অপর পার্টিকে প্রদান করে, কি প্রদান করে? বিভিন্ন ধরনের অ্যাসেট। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, ল্যান্ড হতে পারে, প্রপার্টি হতে পারে, সার্ভিসেস, বিল্ডিংস, অথবা কোনো ভেহিকলও হতে পারে, টু অ্যানাদার পার্টি। যে পার্টিকে দেওয়া হয় সেই পার্টিকে বলা হচ্ছে লেসি, ফর এ স্পেসিফাইড টাইম, একটি নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ একটি পক্ষ অপর একটি পক্ষকে বা একটি পার্টি আরেকটি পার্টিকে তার সম্পদ একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার অধিকার প্রদান করে, ইউজুয়ালি ইন রিটার্ন ফর এ পিরিয়ডিক পেমেন্ট। আর বিনিময়ে লেসি লেসরকে একটি নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করে। এই প্রিমিয়ামটা হতে পারে মাসিক, হতে পারে বাৎসরিক। সাধারণত লিজের প্রিমিয়াম বাৎসরিকই হয়ে থাকে। তাহলে এখানে ছবিটা থেকে আমরা বুঝতেছি যে এখানে লেসর এবং লেসি দুটি পক্ষের মধ্যে একটি কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট সৃষ্টি হয়। এই কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্টের মধ্যে এর দ্বারা লেসর লেসিকে তার অ্যাসেট ব্যবহার করার সুবিধা প্রদান করে, বিনিময়ে লেসি লেসরকে প্রিমিয়াম প্রদান করে বা একটি পেমেন্ট প্রদান করে। A lease is an implied or written agreement. লিজ কন্ট্রাক্টটি ইমপ্লাইড হতে পারে, অর্থাৎ লিখিত হতে পারে, আবার লিখিত নাও হতে পারে। স্পেসিফাইং দ্য কন্ডিশন আন্ডার হুইচ এ লেসর অ্যাকসেপ্ট টু লেট আউট এ প্রপার্টি টু বি ইউজড বাই লেসি, অর্থাৎ এই সম্পত্তিটি বা অ্যাসেটটি বা প্রপার্টি এটা ব্যবহার করার জন্য কিছু কন্ডিশন এই চুক্তির মধ্যে থাকে। দ্য এগ্রিমেন্ট প্রমিসেস দ্য লেসি ইউজ of the property for an agreed length of time. এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে লেসর লেসিকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করার অধিকার প্রদান করে, while the owner is assured consistent payment over the agreed period. এর বিনিময়ে লেসি লেসরকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। Both parties are bound by the terms of the contract. দুপক্ষই এই কন্ট্রাক্টটি মানতে বাধ্য। And there is a consequence if either fails to
টু মিট দ্য কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, এবং যদি কোনো পক্ষ এই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের কোনো শর্ত পালনে ব্যর্থ হয় তাহলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম লিজ কাকে বলে। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় লিজ কি এবং লিজ কাদের মধ্যে সম্পাদিত হয় এবং লিজ কেন হয়ে থাকে, তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে দিতে পারবে আশা করি। এখন আমরা দেখব প্রসেস অফ লিজ ট্রানজ্যাকশন। লিজ ট্রানজ্যাকশন একটি প্রক্রিয়া। তোমরা জানো প্রক্রিয়া কি? প্রক্রিয়া হলো এ গ্রুপ অফ অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিস গুলো একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্কড, ইন্টাররিলেটেড, এবং সবগুলো অ্যাক্টিভিটিস যদি পর্যায়ক্রমে সম্পাদন করা হয় তাহলে একটি লক্ষ্য অর্জিত হয়। তাহলে লিজ যে কন্ট্রাক্ট, এটা আমাদের লক্ষ্য হলো দুই পক্ষের মধ্যে অর্থাৎ লেসি এবং লেসরের মধ্যে একটি কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট সৃষ্টি হয় এবং যে এগ্রিমেন্টের মাধ্যমে লেসি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই প্রপার্টিটি ব্যবহার করার সুযোগ লাভ করে, বিনিময়ে লেসি লেসরকে প্রিমিয়াম প্রদান করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটি হলো একটি প্রসেস। তাহলে এই প্রসেসের মধ্যে কিভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো সংগঠিত হয় এই স্লাইডটাতে আমরা সেই বিষয়টাই ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো এখানে প্রসেস অফ লিজ ট্রানজ্যাকশনের শুরুতেই কি করতে হবে, দেখো ডিফাইনিং ইউর রিকোয়ারমেন্টস, অর্থাৎ একজন লেসি বা লেসর, সাধারণত একজন লেসি তার রিকোয়ারমেন্টস গুলো ডিফাইন করার চেষ্টা করে। তার কি ধরনের, তার প্রয়োজনটা কি, কোন ধরনের প্রপার্টি প্রয়োজন, কত দিনের জন্য প্রয়োজন, বিভিন্ন বিষয়গুলো ডিফাইন করার চেষ্টা করে। তাহলে ফার্স্ট কাজ হলো ডিফাইনিং দ্য রিকোয়ারমেন্টস। সেকেন্ড কাজ হলো ড্রয়িং আপ অ্যান অফার টু লিজ, অর্থাৎ লিজ দেওয়ার সে কি লিজ দিবে বা লিজ নিবে সেই বিষয়টার উপরে সে একটা খসড়া তৈরি করবে। ড্রয়িং আপ অ্যান অফার টু লিজ, অর্থাৎ লিজ নেওয়ার জন্য অফার দিবে লেসি, আর লেসর কি করবে, লিজ দেওয়ার জন্য অফার করবে। তাহলে দুই পক্ষই এই কাজটা করবে। ডিটারমাইনিং ইফ অফার টু লিজ কন্ডিশনস আর মিট। থার্ড স্টেজে এসে অফারের যে বিভিন্ন ধরনের কন্ডিশন গুলো আছে, অর্থাৎ লেসি তার কি কন্ডিশন আছে কিংবা লেসর তার কি কন্ডিশন আছে, এই কন্ডিশন গুলো উভয়ের কন্ডিশন গুলো ফুলফিল করছে কিনা সেই বিষয়টা ঠিক করবে। ড্রয়িং আপ দ্য লিজ, তারপরে লিজের বিভিন্ন কন্ট্রাক্ট গুলো ফাইনাল করবে, অর্থাৎ লিজ চুক্তিটাকে চূড়ান্ত আকারে বা লিজের কন্ডিশন বা লিজ পেমেন্ট কিভাবে হবে, ব্যবহার কিভাবে হবে, কতদিনের জন্য হবে, যাবতীয় বিষয়গুলো এখানে ফাইনাল করা হবে। তারপর রিভিউইং দ্য লিজ, তারপরে এইটার মধ্যে কোনো ধরনের সংশোধন করা প্রয়োজন আছে কিনা তা নির্ধারণ করবে, রিভিউইং দ্য লিজ। তারপর সাইন ইউর লিজ, তারপরে লেসি এবং লেসরের মধ্যে এই চুক্তিটা সম্পাদিত হবে, তখনই কন্ট্রাক্টটা সম্পূর্ণ হবে। তাহলে একটি লিজ চুক্তি কিভাবে হয়ে থাকে আমরা এই প্রক্রিয়াটার মাধ্যমে জানতে পারলাম। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য প্রসেস অফ লিজ ট্রানজ্যাকশন, একটি লিজ চুক্তি কিভাবে সম্পাদিত হয় সেটা ব্যাখ্যা করো, তাহলে আশা করি তোমরা বলতে পারবে। এখন আমরা দেখব টাইপস অফ লিজ। লিজ কত ধরনের হতে পারে। দেখো এখানে অনেক ধরনের লিজ আছে। তো মূল যে টাইপস গুলো সেগুলো হলো অপারেটিং or service lease, financial or capital lease, sales and lease back, domestic lease, international lease or cross-border lease, direct lease and leverage lease। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 ধরনের লিজ সাধারণত হয়ে থাকে। এগুলি ছাড়াও আরো লিজ আছে, তবে এই 7টি হলো মূল প্রকারভেদ। তো এখন আমরা এই প্রকারভেদগুলো সংক্ষেপে আলোচনা করব এবং যে প্রকারভেদগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসো অপারেটিং অর সার্ভিস লিজ। তো অপারেটিং এবং সার্ভিস লিজ বলতে কি বোঝায়? An operating lease is a contract that allows for the use of an asset but does not convey ownership rights of the asset. অপারেটিং লিজ হলো এমন একটি কন্ট্রাক্ট লেসর এবং লেসির মধ্যে হয় যে কন্ট্রাক্টের মাধ্যমে লেসর লেসিকে তার অ্যাসেট বা তার প্রপার্টি ব্যবহার করার অনুমতি প্রাপ্ত হয়, কিন্তু এটার মালিকানা প্রদান করা হয় না। The leasing company is responsible for maintenance and insurance. এখানে যে কোম্পানিটা লিজ দিচ্ছে অর্থাৎ লেসর, সে তার প্রপার্টিটার মেইনটেনেন্স করার এবং
ইন্স্যুরেন্স এই রেসপন্সিবিলিটিটা লেসরের উপর থাকে, লেসির উপরে যায় না। It is considered as a form of off-balance sheet financing, meaning a leased asset and associated liabilities are not included on a company's balance sheet. অর্থাৎ অপারেটিং লিজের ক্ষেত্রে যে লেনদেন সৃষ্টি হয় সেই লেনদেনটা কোম্পানির ব্যালেন্স শিটের অন্তর্ভুক্ত হয় না, এই জন্য এটাকে অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং বলা হয়। Lease payments are considered operating expenses and are expensed on the income statement. তো অপারেটিং লিজের ক্ষেত্রে লিজ পেমেন্টটা অপারেটিং এক্সপেন্স হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ লেসরকে যে এক নির্দিষ্ট সময় পর যে প্রিমিয়াম প্রদান করে বা লিজ পেমেন্ট প্রদান করে সেটা অপারেটিং এক্সপেন্স হিসেবে গণ্য করা হয়। আর অপারেটিং এক্সপেন্স তোমরা জানো যে অপারেটিং এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে আসে, এটা ব্যালেন্স শিটে প্রদর্শিত হয় না। তো লিজ পেমেন্টটা অপারেটিং লিজের ক্ষেত্রে লিজ পেমেন্টটা অপারেটিং এক্সপেন্স হিসেবে কাউন্ট হয় এবং এটা ইনকাম স্টেটমেন্টে প্রদর্শিত হয়। এখানে যে চিত্রটা দেখো, এই চিত্রটার মধ্যে অপারেটিং লিজ দেখানো হয়েছে, যে এখানে হলো লেসর আর এখানে হলো লেসি। লেসর ওনার অফ দ্য অ্যাসেট আর লেসি হলো ইউজার অফ অ্যান অ্যাসেট। তাহলে লেসর অবশ্যই অ্যাসেটটার মালিক আর লেসি হলো এই অ্যাসেটটা ব্যবহার করার মালিক বা ব্যবহার করার অধিকার প্রাপ্ত ব্যক্তি। আর দুই পক্ষের মধ্যে কি হয়? কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়। লেসর অ্যালাউজ দ্য এলএসি টু ইউজ দ্য অ্যাসেট ফর এ পার্টিকুলার ডিউরেশন। এখানে লেসর লেসিকে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করার অধিকার প্রদান করে এই অপারেটিং লিজের ক্ষেত্রে। তাহলে অপারেটিং লিজের মধ্যে কি হয়? শুধুমাত্র তার যে প্রপার্টিটা একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার অধিকার প্রাপ্ত হয় লেসি। এটা হলো অপারেটিং লিজ। তাহলে এখানে অপারেটিং লিজের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, অফ ব্যালেন্স শিট আইটেম এবং ইনকাম স্টেটমেন্টে লিজ পেমেন্ট দেখানো হয়, এই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব ফাইন্যান্সিয়াল লিজ। লিজগুলির মধ্যে ফাইন্যান্সিয়াল লিজ হলো অন্যতম। ফাইন্যান্সিয়াল লিজ রেফার্স টু দ্য লিজ হোয়ার দ্য ফাইন্যান্স কোম্পানি ওনস দ্য অ্যাসেট। ফাইন্যান্সিয়াল লিজে ফাইন্যান্স কোম্পানিগুলো অ্যাসেটের মালিকানা থাকে। ডিউরিং দ্য টেনিউর অফ দ্য লিজ, লিজ চলাকালীন সময়ে বা লিজিং যে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে লিজের যে পিরিয়ড থাকে সেই পিরিয়ডে লিজ প্রপার্টির মালিকানায় থাকে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো। লেসর হোল্ডস দ্য রেসপন্সিবিলিটি অফ মেইনটেনেন্স, ট্যাক্সেস এন্ড ইন্স্যুরেন্স। এবং মালিকানার সাথে সাথে লেসর অ্যাসেটগুলোর মেইনটেনেন্স, ট্যাক্সেস এবং ইন্স্যুরেন্সের দায়িত্ব পালন করে থাকে লেসর অর্থাৎ ফাইন্যান্স কোম্পানিগুলো। But all the risks and reward associated with the asset are transferred to the lessee. অর্থাৎ প্রপার্টি ব্যবহার সংক্রান্ত যে রিস্ক এবং রিওয়ার্ড, অর্থাৎ প্রপার্টি ব্যবহার থেকে যে বেনিফিট আসে এই বেনিফিটগুলো অধিকার লেসির কাছে ট্রান্সফার হয় বাই দ্য লেসর। At the end of the lease term, lessee also gets the ownership of the asset. অর্থাৎ লিজ টার্ম শেষ হওয়ার পরে এই অ্যাসেটের মালিকানায় লেসির কাছে চলে আসে, অর্থাৎ যিনি লিজ গ্রহণ করে তার কাছে এই মালিকানাটা ট্রান্সফার হয়ে থাকে। আমরা যদি এই চিত্রটা দেখি, এই চিত্রটার মধ্যে দেখো ফাইন্যান্সিয়াল লিজের একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে। 1 নাম্বার, ইকুইপমেন্ট সিলেকশন। দেখো এখানে কাস্টমার, ডিলার এবং টোকিও সেঞ্চুরি গ্রুপ। এখানে কাস্টমার হলো লেসি আর টোকিও সেঞ্চুরি গ্রুপ হলো লেসর। অর্থাৎ কাস্টমার টোকিও কোম্পানির কাছ থেকে একটি অ্যাসেট বা প্রপার্টি ইকুইপমেন্ট সে লিজ নেবে। তাহলে কাস্টমার কি করে? দেখো, প্রথম কাস্টমার ডিলারের কাছে সে কোন ধরনের ইকুইপমেন্ট নিবে সেই ইকুইপমেন্টটা সিলেকশন করে ডিলারের কাছে সিলেকশন করে। আর এদিকে দেখো দুই নাম্বার হলো লিজ কন্ট্রাক্ট। এই যে ইকুইপমেন্টটা সিলেক্ট করে সেই ইকুইপমেন্টের সংক্রান্ত লিজ কন্ট্রাক্ট সৃষ্টি হয় কার মধ্যে? কাস্টমার এবং টোকিও সেঞ্চুরি গ্রুপ, অর্থাৎ লেসর এবং লেসির মধ্যে লিজ কন্ট্রাক্ট হয়। 2 নাম্বার। থার্ড হলো সেলস কন্ট্রাক্ট। টোকিও সেঞ্চুরি গ্রুপ এবং ডিলার, অর্থাৎ ইকুইপমেন্টের যে ডিলার তার মধ্যে এবং ফাইন্যান্স কোম্পানির মধ্যে একটা সেলস কন্ট্রাক্ট সৃষ্টি হয়। অর্থাৎ এই ইকুইপমেন্টটা যে দিবে কাস্টমারের কাছে, তো এই কাস্টমারের ইকুইপমেন্টটা সংক্রান্ত ডিলার এবং ফাইন্যান্স কোম্পানির মধ্যে কন্ট্রাক্ট হয়, সেলস কন্ট্রাক্ট। 4 নম্বর হলো ডিলার ইকুইপমেন্টটা ডেলিভারি দেয় কার কাছে? দেখো ফাইন্যান্স কোম্পানির কাছে কিন্তু এটা ডেলিভারি দিচ্ছে না, এটা ডেলিভারি দিচ্ছে কার কাছে? কাস্টমারের কাছে। 4 নাম্বার। তারপর 5 নম্বর হলো কাস্টমার
পেমেন্ট অফ লিজ ফি, অর্থাৎ কাস্টমার তাকে লিজ পেমেন্ট করে একটি নির্দিষ্ট সময় পর পর, যাকে আমরা লিজ প্রিমিয়াম বা লিজ পেমেন্ট বলে থাকি, ইনস্টলমেন্ট আকারে কাস্টমার টোকিও সেঞ্চুরি গ্রুপকে লিজ পেমেন্ট করে। তারপরে 6 নাম্বার হলো পেমেন্ট ফর ইকুইপমেন্ট। আর ফাইন্যান্স কোম্পানি কি করে? ফাইন্যান্স কোম্পানি ডিলারকে সে যে ইকুইপমেন্টের সাপ্লাই দিল সেই ইকুইপমেন্টের জন্য সে তাকে পেমেন্ট করে, ডিলারকে। 6 নাম্বার। 7 নাম্বার হলো আফটার সেল সার্ভিস, অর্থাৎ ডিলার কাস্টমারকে আফটার সেল সার্ভিস হিসাবে প্রদান করে থাকে, যাকে আমরা মেইনটেনেন্স কস্ট বা আফটার সেল সার্ভিস বলে থাকি। অর্থাৎ ইকুইপমেন্টটা ইউজ সংক্রান্ত যে কোনো ধরনের সার্ভিসের প্রয়োজন হলে ডিলার সেটা কাস্টমারকে প্রদান করে থাকে। এখন এই কাস্টমার মেইনটেনেন্স ফিটা কাস্টমারও ডিলারকে প্রদান করতে পারে, আবার সেঞ্চুরি গ্রুপ অর্থাৎ ফাইন্যান্স কোম্পানিগুলিও ডিলারকে প্রদান করতে পারে। এখানে চুক্তির মধ্যে এটা বলা থাকে। আর দেখো, টোকিও সেঞ্চুরি গ্রুপ সে যে কাস্টমারের কাছ থেকে সে যে পেমেন্টটা পেয়ে থাকে, লিজ পেমেন্টটা পেয়ে থাকে, এটার জন্য সরকারকে তাকে কি দিতে হয়? ট্যাক্স দিতে হয়। অর্থাৎ সে যে আয় করে থাকে সেই আয়ের উপরে পেমেন্ট অফ ফিক্সড অ্যাসেট ট্যাক্সেস, অর্থাৎ সরকারকে এখানে ট্যাক্স দিতে হয়। আবার ইন্স্যুরেন্স কোম্পানি সে যে ইন্স্যুরেন্স করে থাকে এই যে ইকুইপমেন্টের যে ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সের জন্য পেমেন্টটা করে থাকে হলো ফাইন্যান্স কোম্পানি। কাকে? ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে। তাহলে ইন্স্যুরেন্সের খরচটাও ফাইন্যান্স কোম্পানি বহন করে থাকে। তাহলে এই যে টোটাল যে আমরা পিকচারটা দেখলাম, যে একটা লিজ, ফাইন্যান্সিয়াল লিজ কিভাবে সংগঠিত হয় এবং এখানে কাস্টমার, ডিলার এবং ফাইন্যান্স কোম্পানি কি ধরনের রোল প্লে করে থাকে, এগুলো আমরা এখানে দেখলাম। এবং নির্দিষ্ট সময় পরে এই অ্যাসেটটার মালিকানা এই কাস্টমার অর্জন করবে, এখানে এই বিষয়টি এক্সপ্লেন করা হয়েছে। দ্য লেসি সিলেক্টস দ্য অ্যাসেট, যেমন ইকুইপমেন্ট, সফটওয়্যার, ভেহিকল, এটা সিলেক্ট করে। সেকেন্ড হচ্ছে দ্য লেসর ফাইন্যান্স কোম্পানি পারচেজ দ্য অ্যাসেট, এখানে পারচেজ ফাইন্যান্স কোম্পানি অ্যাসেটটা পারচেজের কথা বলা হয়েছে। দ্য লেসি ইউজেস দ্যাট অ্যাসেট ডিউরিং দ্য লিজ, অর্থাৎ কাস্টমার তার লিজ পিরিয়ডে অ্যাসেটটা থেকে সেই ইউটিলিটি বুক করে থাকে। The lessee has the option of acquiring ownership of the asset, bargain option, purchase price or paying the last rental. এখানে কাস্টমার এই যে ইকুইপমেন্টের মালিকানা অর্জন করবে লিজ যে টার্ম আছে, লিজ টার্মের শেষে। এটা কন্ট্রাক্ট যে আছে সেই কন্ট্রাক্টের মধ্যে উল্লেখ করা থাকে। এটা লাস্ট পেমেন্টের সাথে সাথে সে মালিকানা অর্জন করতে পারে, আবার লাস্ট পেমেন্টের শেষে নির্দিষ্ট কোনো অঙ্কের অর্থ পরিশোধের মাধ্যমেও সেই মালিকানা অর্জিত হতে পারে। তাহলে এই হলো ফাইন্যান্সিয়াল লিজ। আশা করি তোমরা ফাইন্যান্সিয়াল লিজ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা অর্জন করতে পেরেছো। এখন আমরা দেখব লিজ ব্যাক অর সেল এন্ড লিজ ব্যাক। এটি হলো থার্ড টাইপ লিজ। লিজের আমরা অনেকগুলো প্রকারভেদ দেখছি, সেখানে আমাদের থার্ড টাইপ হলো লিজ ব্যাক অর সেল এন্ড লিজ ব্যাক। এটা দুইটা নামে এটাকে অভিহিত করা হয়। তো সেল এবং লিজ ব্যাক দেখো এখানে, it is a financial transaction in which one sells an asset and leases it back for the long term. Therefore, one continues to be able to use the asset but no longer owns it. অর্থাৎ এই লিজ ব্যাক কন্ট্রাক্টের মাধ্যমে একজন ব্যক্তি ইকুইপমেন্টটা বা প্রপার্টি ব্যবহার করার অধিকার তার মধ্যে অক্ষুণ্ণ থাকে, কিন্তু তার মালিকানা থাকে না। আমরা এখানে এক্সাম্পলটা মাধ্যমে আমরা বিষয়টা আরো ক্লিয়ার করে এক্সপ্লেন করতে পারি। যেমন ধরো এখানে সেলার অর্থাৎ অ্যাসেটের যে মালিক বা প্রপার্টির যে মালিক, তিনি এটা কি করেন? বায়ারের কাছে সেল করে দিচ্ছেন, সেলস প্রপার্টি। তারপরে বায়ার কি হচ্ছে? এই প্রপার্টিটার মালিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ল্যান্ডলর্ড হয়ে যাচ্ছে, মালিক। তারপরে সে কি করে? লিজেস প্রপার্টি, সে এই অ্যাসেটটাকে আবার লিজ দেয়। কার কাছে? ভাড়াটিয়ার কাছে, টেনান্ট, লিজ টেনান্ট। আর এখানে কি হয়? সেলার কি করে? এই অ্যাসেটটাকে আবার সে লিজ নেয়। অর্থাৎ যে প্রপার্টিটা সেলারের ছিল, সেলার এটা বিক্রি করে দিয়ে তার স্ট্যাটাস পরিবর্তন হয়ে সে টেনান্ট হয়ে গেছে, অর্থাৎ ভাড়া নিয়ে সে লেসি হয়ে যাচ্ছে। আর বায়ার যে ক্রেতা, সে এটা কিনে সে এটার মালিক হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে তার অ্যাসেটটা কিন্তু সে যে ব্যবহার করতো, অ্যাসেটটা এই ব্যবহার করার অধিকারটা কিন্তু তারই থেকে যাচ্ছে, মাঝখান দিয়ে তার মালিকানাটা আর থাকছে না। অর্থাৎ সে বিক্রি করে দিচ্ছে অ্যাসেটটা, বিক্রি করে দিয়ে সে আবার এই অ্যাসেটটাই সে কি করছে? সে লিজ নিয়ে নিচ্ছে, অর্থাৎ নিজের ব্যবহার করার জন্য। এই যে অবস্থাটা, এটা কি বলা হচ্ছে? সেল এন্ড লিজ ব্যাক। আশা করি তোমরা এই প্রকারভেদটা বুঝতে পেরেছো। তারপর হলো ডোমেস্টিক লিজ।
ডোমেস্টিক লিজ। তো এই কথাটার মধ্যে এটার অর্থটা লুকানো আছে, ডোমেস্টিক। ডোমেস্টিক মানে দেশের ভিতরে। When all the parties to the lease agreement, buyers, lessor, lessee and the equipment supplier are domiciled or belongs to the same country is called as a domestic lease। অর্থাৎ ডোমেস্টিক লিজ এবং ইন্টারন্যাশনাল লিজ এই দুইটা একটি দেশের জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে জড়িত। অর্থাৎ এখানে লিজ, লেসি, লেসর এবং ইকুইপমেন্ট সাপ্লায়ার বা এই লিজের সাথে যে সকল পার্টিগুলি সম্পৃক্ত সেই পার্টিগুলোর দেশ যদি একই হয়, অর্থাৎ সবাই যদি একই দেশের অধিবাসী হয়, যেমন সবাই যদি বাংলাদেশের অধিবাসী হয়, তাহলে এই লিজটাকে বলা হবে ডোমেস্টিক লিজ। আর অপরপক্ষে এই লিজটা যদি পার্টিগুলো যদি একাধিক দেশের হয়ে থাকে, অর্থাৎ তারা ডোমিসাইলড বা একাধিক দেশের বাসিন্দা হয়ে থাকে, তাহলে এই লিজটাকে বলা হবে ইন্টারন্যাশনাল লিজ। তাহলে এখানে লিজের আসলে কোনো স্পেসিফিক কোনো কন্ডিশন নাই, শুধুমাত্র লিজের সাথে সংশ্লিষ্ট পার্টিগুলোর নাগরিকত্বর উপর ভিত্তি করে লিজগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা যায়, একটা ডোমেস্টিক লিজ আর একটা ইন্টারন্যাশনাল লিজ। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, যদি সকল পার্টিগুলো একই দেশের অধিবাসী হয় তাহলে এটা ডোমেস্টিক লিজ, আর এক বা একাধিক পার্টি যদি ভিন্ন ভিন্ন দেশের হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল লিজ। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা দেখব ডাইরেক্ট লিজ। ডাইরেক্ট লিজ বলতে কাকে বলে? দেখো, ডাইরেক্ট লিজ, there are two types of lease there are two types of contract that comes under direct lease। ডাইরেক্ট লিজের মাধ্যমে দুই ধরনের কন্ট্রাক্ট সৃষ্টি হয়। কিভাবে? The first is the bipartite agreement where the lessor already owns the property and directly lease it out to the lessee। অর্থাৎ এখানে যে ভেন্ডর আছে বা ওনার আছে, সে অ্যাসেটটার সরাসরি মালিক থাকে এবং সে সরাসরি এই অ্যাসেটটা অন্যের কাছে বা লেসির কাছে লিজ দিয়ে থাকে। এখানে থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট নাই। এই জন্য এখানে দুইটা পক্ষ থাকে, একটা হলো ভেন্ডর আর একটা হলো লেসি। অর্থাৎ লেসর এখানে সরাসরি অ্যাসেটটার মালিকানায় থাকে, আর সে এটা কি করে লেসির কাছে বা লিজ গ্রহীতার কাছে এটা লিজ দিয়ে থাকে। তাহলে এখানে শুধুমাত্র দুইটা পার্টি ইনভলভমেন্ট থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে বাইপার্ট্রিট লিজ এগ্রিমেন্ট। The second is tripartite lease agreement, where the lessor, usually a bank or a lending institution, purchase the property from a third party, usually the manufacturer, and then leases it out to the lessee। অর্থাৎ ট্রাইপার্ট্রিট, ডাইরেক্ট লিজের মধ্যে আরেকটা হলো ট্রাইপার্ট্রিট, মানে এখানে তিনটা পক্ষ জড়িত থাকে। পূর্ববর্তী উদাহরণে আমরা যে ফাইন্যান্সিয়াল লিজটা আলোচনা করেছি, সেই আলোচনাতে লিজটা হলো একটা ট্রাইপার্ট্রিট লিজ, অর্থাৎ সেখানে তিনটা পক্ষ ছিল। এখানে লেসর ছিল, তারপরে লেসর ছিল একটা ফাইন্যান্স কোম্পানি, একটা টোকিও সেঞ্চুরি কোম্পানি, আর সে কি করেছে, এই অ্যাসেটটাকে অন্য একটা কোম্পানি থেকে সে এটা ক্রয় করেছে ডিলারের কাছ থেকে। অর্থাৎ এখানে ডিলারের সাথে আরেকটা চুক্তি হয়েছে। তাহলে এখানে ডিলার, ফাইন্যান্স কোম্পানি এখানে ডিলার হতে পারে, বা এখানে কোনো সাপ্লায়ার হতে পারে, বা ম্যানুফ্যাকচারার হতে পারে। তাহলে ম্যানুফ্যাকচারের সাথে ব্যাংকের চুক্তি হয় বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের চুক্তি হয় সম্পত্তিটা ক্রয়ের জন্য। পরে ফাইন্যান্স কোম্পানি কি করে, এগুলো লিজ গ্রহীতার যে তার কাছে সম্পত্তিটা হস্তান্তর করে। তাহলে এখানে তিনটা পার্টির অস্তিত্ব থাকে, তখন সেটাকে বলা হয় ট্রাইপার্ট্রিট লিজ। তাহলে ডাইরেক্ট লিজ কয় প্রকারের হতে পারে? ডাইরেক্ট লিজ দুই প্রকার, একটা হলো বাইপার্ট্রিট এগ্রিমেন্ট আর একটা হলো ট্রাইপার্ট্রিট এগ্রিমেন্ট। আশা করি ডাইরেক্ট লিজ কি এটা বুঝতে পেরেছো। এই যে চিত্রের মধ্যেও দেখা যাচ্ছে ভেন্ডর পারচেজ এন্ড লিজ এগ্রিমেন্ট, কার সাথে? লেসির সাথে। আরেকটা হলো ভেন্ডর লিজ ডাইরেক্ট লিসি, এখানে থার্ড পার্টি আরেকটা আছে, সে ট্রাইপার্ট্রিট এগ্রিমেন্টটা এখানে দেখানো হয়নি, শুধু দুই মানে বাইপার্ট্রিট এগ্রিমেন্টই এখানে দেখানো হয়েছে। তারপর আরেকটা হলো লিভারেজড লিজ। লিভারেজড লিজ এটা আরেকটা প্রকারভেদ। A leveraged lease is a lease agreement that is financed through the lessor with the help from a third-party financial institution. In a leveraged lease, an asset is rented with borrowed funds. অর্থাৎ লিভারেজ লিজের ক্ষেত্রে যে লেসর থাকে, সে সরাসরি নিজের অর্থ দিয়ে প্রপার্টিটা বা অ্যাসেটটা ক্রয় করে না, সে কি করে ব্যাংকের দ্বারস্থ হয় বা অন্য একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের দ্বারস্থ হয়, সেখান থেকে সে ঋণ নেয়, ঋণ নিয়ে অ্যাসেটটা ক্রয় করে তারপরে এটাকে লিজ দিয়ে থাকে। তাহলে এই ধরনের লিজকে বলা হয় লিভারেজ লিজ। এখানে যে ডাইরেক্ট লিজের ক্ষেত্রে যেমন মালিকানা, সরাসরি মালিকানা অর্জিত হয়, লেসর সরাসরি মালিকানা থাকে, কিন্তু লিভারেজ লিজের ক্ষেত্রে লেসর সরাসরি মালিকানায়
অর্জন করে না, লিজার একটা ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ঋণ নিয়ে ঋণের অর্থ কিস্তিতে পরিশোধ করবে, সাধারণত করে থাকে। ঋণ নিয়ে সে কি করে সম্পদটা ক্রয় করে থাকে। এই ধরনের লিজ হলে সেটা হবে লিভারেজ লিজ। তাহলে ডাইরেক্ট লিজ কি, লিভারেজ লিজ কি, এটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কম্প্যারিজন বিটুইন অপারেটিং লিজ এন্ড ফাইন্যান্সিয়াল লিজ। তোমাদের লিজ কন্ট্রাক্টগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রকার হলো অপারেটিং লিজ এবং ফাইন্যান্সিয়াল লিজ। এটা পরীক্ষাতে অনেক সময় আসে, সেই জন্য আমরা এই দুইটার কম্প্যারিজনটা একটু বিশেষভাবে দেখছি। তাহলে অপারেটিং লিজ এবং ফাইন্যান্সিয়াল লিজের মধ্যে আসলে কি পার্থক্য আছে? দেখো এখানে ওনারশিপ। অপারেটিং লিজ ওনারশিপ উইথ দ্য লেসর, অর্থাৎ ওনারশিপটা লেসরের সাথেই থাকে। আর ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে ট্রান্সফার অপশন এট দ্য এন্ড অফ দ্য লিজ পিরিয়ড ইজ দেয়ার উইথ দ্য লেসি, অর্থাৎ এখানে লিজ পিরিয়ড শেষে ট্রান্সফারের ওনারশিপটা ট্রান্সফার হওয়ার অপশন থাকে ফাইন্যান্সিয়াল লিজে, যেটা অপারেটিং লিজে থাকে না। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রিলেটেড টু অ্যাসেট, এখানে রিস্ক এবং রিওয়ার্ড এটা লেসরের সাথে সম্পৃক্ত থাকে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। আর ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে উইথ দ্য লেসি, এখানে লেসির সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ প্রপার্টিটা ইউজ সংক্রান্ত যে রিওয়ার্ড, অর্থাৎ প্রপার্টিটা থেকে যে বেনিফিট পাওয়া যাবে সেই বেনিফিটটা লেসির সাথে সম্পৃক্ত থাকে। আর এখানে অপারেটিং লিজের ক্ষেত্রে এটা সম্পৃক্ততা থাকে লেসরের সাথে, অর্থাৎ লেসর এই অ্যাসেটটা ব্যবহার করা সংক্রান্ত যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটটা লেসরের সাথে সম্পৃক্ত থাকে। পারচেজ অপশন, অপারেটিং লিজের ক্ষেত্রে ডাজ নট হ্যাভ এনি অপশন। অপারেটিং লিজের ক্ষেত্রে কোনো পারচেজ অপশন থাকে না, কিন্তু ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে পারচেজ অপশন থাকে। এক্সপেন্সেস বর্ন, অপারেটিং লিজের ক্ষেত্রে এক্সপেন্সেস লেসরের কাছে থাকে, অর্থাৎ এই প্রপার্টিটা ইউজ সংক্রান্ত যে কোনো ধরনের খরচ সেটা লেসর বহন করে। আর ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে সাধারণত লেসি বহন করে থাকে, তবে এটা কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে। রানিং কস্ট টু দ্য লেসি, তাহলে রানিং কস্ট মানে কি, প্রপার্টিটা ব্যবহার সংক্রান্ত খরচ। নো রানিং কস্ট অর অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, অর্থাৎ অপারেটিং লিজের ক্ষেত্রে কোনো রানিং কস্ট বা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট থাকে না। আর ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে রানিং কস্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন কস্ট সাধারণত অনেক বেশি থাকে। এই জন্যই এই রানিং কস্ট বা অ্যাডমিনিস্ট্রেশন কস্টটা কে বহন করবে সেটা সুস্পষ্টভাবে লিজ কন্ট্রাক্টে উল্লেখ থাকে। ট্যাক্স বেনিফিট টু দ্য লেসি, তো অপারেটিং লিজের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিটের কোনো বিষয় থাকে না। নো ডেপ্রিসিয়েশন ক্যান বি ক্লেম, এখানে অপারেটিং লিজের ক্ষেত্রে কোনো ডেপ্রিসিয়েশন ক্লেম করার কোনো সুযোগ নেই। কিন্তু ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে দেখো ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন বোথ ক্লেমড। ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে প্রপার্টিটা ব্যবহার সংক্রান্ত ইন্টারেস্ট বা ডেপ্রিসিয়েশন এটা পার্টিগুলো ক্লেম করতে পারে। সাধারণত ডেপ্রিসিয়েশন যে ফাইন্যান্সিয়াল লিজের যে লেসর সেইটা দাবি করে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে দেখো ক্যাপিটাল লিজ এবং অপারেটিং লিজ, তো ক্যাপিটাল লিজ বলতে এখানে ফাইন্যান্সিয়াল লিজকে বোঝানো হচ্ছে, আর অপারেটিং লিজ তো তোমরা জানোই কি। এখানে দেখো এই দুইটা সার্কেল দিয়ে এই দুটো লিজকে এক্সপ্লেন করা হয়েছে। তো এই যে এই অংশটা হলো পার্থক্য, এই অংশটা হলো পার্থক্য, আর এই দুটো হলো সিমিলারিটিস, অর্থাৎ আমরা আরেকটু এক্সপ্লেন করি ডিটেলস। যেমন ক্যাপিটাল লিজ ট্রিটেড অ্যাজ লেসিস অ্যাসেটস, ক্যাপিটাল লিজের ক্ষেত্রে অ্যাসেটটাকে লেসিস অ্যাসেট বা লিজ গ্রহীতার অ্যাসেট হিসেবে বিবেচনা করা হয়। রেকর্ডেড ইন দ্য ব্যালেন্স শিট, ক্যাপিটাল লিজের অ্যাসেটটাকে বা প্রপার্টিটাকে ব্যালেন্স শিটে রেকর্ড করা হয়। রেকর্ডস ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্টটাও রেকর্ড করা হয়। ট্রান্সফার অফ ওনারশিপ পসিবল, অর্থাৎ ক্যাপিটাল বা ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে ওনারশিপটা ট্রান্সফার হয়ে যায় বা ট্রান্সফার করা সম্ভব হয়। বার্গেন পারচেজ অপশন, অর্থাৎ শেষে যদি ওনারশিপ যদি অটোমেটিক্যালি ট্রান্সফার না হয় তাহলে কিভাবে ট্রান্সফার হবে বা সর্বশেষ ইনস্টলমেন্টটা পরিশোধ করার সময় দুই পক্ষের মধ্যে একটা বার্গেনিং হতে পারে যে লেসি যদি সম্পত্তিটার মালিকানা অর্জন করতে চায় তাহলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটা নিয়ে বার্গেন অপশন থাকতে পারে। আর অপারেটিং লিজের ক্ষেত্রে দেখো ট্রিটেড অ্যাজ পিরিয়ডিক অপারেশনাল এক্সপেন্স, অপারেটিং লিজের ক্ষেত্রে যে পেমেন্টটা হয় লিজের জন্য যে পেমেন্টটা হয় সেই পেমেন্টটাকে পিরিয়ডিক অপারেশনাল এক্সপেন্স হিসেবে বিবেচনা করা হয়। রেকর্ডেড ইন দ্য হোম ইনকাম স্টেটমেন্ট, অপারেটিং লিজের ক্ষেত্রে যে এক্সপেন্সটা হয়ে থাকে সেটাকে ইনকাম স্টেটমেন্টে দেখানো হয়, অর্থাৎ এটা ব্যালেন্স শিটে দেখানো হয় না।
ডাজ নট ডেপ্রিসিয়েবল, অর্থাৎ অপারেটিং লিজের যে এক্সপেন্স সেটা ডেপ্রিসিয়েট করা যায় না। লিজ পেমেন্টস ক্যান বি ট্যাক্স ডিডাক্টেবল, লিজের যে পেমেন্ট সেটা ট্যাক্স ডিডাক্টেবল হতে পারে। তারপর গ্র্যান্টিং অ্যান অ্যাসেট অর সার্ভিস ইন এক্সচেঞ্জ অফ কম্পেনসেশন, অর্থাৎ কম্পেনসেশন প্রদানের মাধ্যমে এই দুটাই অ্যাসেট এবং সার্ভিস এক্সচেঞ্জ করা যায়। অ্যাকাউন্টিং মেথড, ট্যাক্স অ্যাডভান্টেজেস, মূলত এই তিনটা বিষয় কেন্দ্রিক এই দুইটার মধ্যে আমরা পার্থক্য দেখেছি। যেমন গ্র্যান্টিং অ্যান অ্যাসেট সার্ভিস অর এক্সচেঞ্জ কম্পেনসেশন, তাহলে কম্পেনসেশন সংক্রান্ত আমরা দেখলাম যে এটা কোথায় ট্রিটমেন্ট করা হবে, ইনকাম স্টেটমেন্টে দেখানো যাবে কি যাবে না, বা ব্যালেন্স শিটে দেখানো যাবে কি যাবে না, এটা হলো অ্যাকাউন্টিং মেথড। এই অর্থাৎ এখানে অ্যাসেটের অ্যাকাউন্টিং মেথডটা কি হবে সেটা সংক্রান্ত এখানে বর্ণনা করা হয়েছে। আবার ট্যাক্স অ্যাডভান্টেজ নিয়েও কথা বলা হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল লিজের ক্ষেত্রে ট্যাক্স অ্যাডভান্টেজ থাকে, আবার অপারেটিং লিজের ক্ষেত্রেও ট্যাক্স অ্যাডভান্টেজ থাকে, কিন্তু অ্যাকাউন্টিং মেথডটা ডিফারেন্ট। আবার গ্র্যান্টিং অ্যান অ্যাসেট সার্ভিস ইন এক্সচেঞ্জ অফ কম্পেনসেশন, এটাও দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট। আশা করি তোমরা অপারেটিং লিজ এবং ফাইন্যান্সিয়াল লিজের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লিজিং। তো লিজিং এর অ্যাডভান্টেজও আছে আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। তো অ্যাডভান্টেজ গুলো কি কি? অ্যাডভান্টেজ গুলো হলো ব্যালেন্সড ক্যাশ ফ্লো, কোয়ালিটি অ্যাসেটস, বেটার ইউজেস অফ ক্যাপিটাল, ট্যাক্স বেনিফিট, অফ ব্যালেন্স শিট ডেট, বেটার প্ল্যানিং, লো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, নো রিস্ক অফ অবসোলেসেন্স, টার্মিনেশন রাইটস, এগুলোকে অ্যাডভান্টেজ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে অ্যাডভান্টেজগুলো আমরা একটু ডিটেইলস যদি আলোচনা করি। ব্যালেন্স ক্যাশ আউটফ্লো, অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে লং টার্ম ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে কোম্পানি এককালীন অনেক অর্থ বিনিয়োগ করতে হয়, হ্যাঁ, তারপরে সেইটা থেকে লং টার্ম অ্যাডভান্টেজ লাভ করে। কিন্তু লিজের ক্ষেত্রে তাকে এককালীন অনেক অর্থ বা অনেক ক্যাপিটাল তাকে বিনিয়োগ করার প্রয়োজন হয় না, হ্যাঁ, তারপরে তার এই যে এককালীন তাকে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয় না, কিন্তু তাকে যে লিজ পেমেন্ট করতে হয় সেটাও অপেক্ষাকৃত কম থাকে, এবং অ্যাসেট থেকে সে যে বেনিফিট আসবে সেই বেনিফিটটাও সাথে একটা সামঞ্জস্য থাকে, অর্থাৎ খুব বেশি ব্যয় করতে হয় না, কিন্তু খুব বেশি ব্যয় না করেও কোম্পানি স্বল্প মেয়াদে কি হতে পারে, এই অ্যাসেটটা থেকে সে বেনিফিট অর্জন করতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যালেন্সড ক্যাশ আউটফ্লো, অর্থাৎ খুব বেশি ক্যাশ আউটফ্লো এখানে হয় না। কোয়ালিটি অ্যাসেটস, কোম্পানি এখানে তার নিজের ইচ্ছা মতো, তার নিজের পছন্দ মতো সে অ্যাসেট সংগ্রহ করতে পারে, লিজ নিতে পারে। এই জন্য এখানে কোয়ালিটি এনশিওর করার সুযোগ সৃষ্টি হয়। বেটার ইউজেস অফ ক্যাপিটাল, কোম্পানি তার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটা ভালোভাবে ব্যবহার করতে পারে। তার একটা অ্যাসেটের মধ্যে বা একটা প্রপার্টির মধ্যে তার পুরো ক্যাপিটাল ইনভেস্ট না করে সে তার সুবিধা মতো তার বেটার অপশনটা চয়েস করতে পারে। লিজের মাধ্যমে সে তার একাধিক অ্যাসেটের প্রয়োজন হতে পারে, সে একাধিক অ্যাসেট, তার সবচেয়ে যে জরুরি যে অ্যাসেট সেই অ্যাসেটটাতে সে বিনিয়োগ করতে পারে, আর অপরপক্ষে কম গুরুত্বপূর্ণ অ্যাসেটটা সে লিজ নিতে পারে। ট্যাক্স বেনিফিট, লিজিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ যেটা সেটা হলো ট্যাক্স বেনিফিট, অর্থাৎ লিজিং থেকে কোম্পানি ট্যাক্স বেনিফিট অর্জন করতে পারে। অফ ব্যালেন্স শিট ডেট, অর্থাৎ লিজিং এর যে ডেট সেই ডেটগুলো ব্যালেন্স শিটে দেখানো হয় না, যার ফলে কোম্পানির ব্যালেন্স শিটে ডেট সংক্রান্ত প্রভাব পড়ে না। বেটার প্ল্যানিং, কোম্পানি লিজ অপশনটা কোম্পানির প্ল্যানকে আরো অধিকতর উন্নত করতে সহায়তা করে, এই জন্য এটাকে বেটার প্ল্যানিং বলা হয়। লো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, লিজের কারণে কোম্পানির ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমে যায়, যেহেতু কোম্পানি অ্যাসেট ক্রয় করার অপশন ছাড়াও সে লিজ নেওয়ার অপশন থাকে, সেই জন্য তার ক্যাপিটাল এক্সপেন্ডিচার অনেক কমে যেতে পারে। নো রিস্ক অফ অবসোলেসেন্স, যেহেতু কোম্পানি তার পছন্দ মতো সম্পত্তি এখানে ব্যবহার করতে পারে এবং সে যে কোনো সময়ই লিজকে টার্মিনেট করতে পারে, সেই জন্য কোম্পানি তার পছন্দের অ্যাসেট বা যুগোপযোগী যে অ্যাসেট আছে সেই অ্যাসেটটা সে সংগ্রহ করতে পারে। এখানে অ্যাসেটটা অ্যাবসোলিউট হয়ে যাওয়ার, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার বা এটা বাতিল হয়ে যাওয়ার এই ধরনের কোনো অপশন, এই ধরনের অবস্থা সাধারণত সৃষ্টি হয় না। যদি কোম্পানি অনেক সময় কোম্পানি যখন অ্যাসেট ক্রয় করে সেই অ্যাসেটটা একটা নির্দিষ্ট সময় পর সেই অ্যাসেটটার প্রয়োজনীয়তা ফুরিয়ে যেতে পারে, অর্থাৎ অ্যাসেটটা অকেজো হয়ে যেতে পারে, কিন্তু লিজের ক্ষেত্রে এই ধরনের সুযোগ নাই। টার্মিনেশন অফ রাইটস, লিজের ক্ষেত্রে কোম্পানি যে কোনো সময় তার লিজ টার্মিনেট করতে পারে, অর্থাৎ দুই পক্ষের সম্মতিক্রমে তার অ্যাসেটটা ব্যবহার সংক্রান্ত বা লিজ কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে। আর টার্মিনেট করলে তাকে চুক্তির শর্ত অনুযায়ী তার যে
পেমেন্ট আছে সেই পেমেন্টগুলি করে সে যে কোনো সময় অ্যাসেট লিজ কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে। এটা হলো লিজিং এর সুবিধা। আর লিজিং এর অসুবিধাগুলো কি? লিজিং এর যেমন সুবিধা আছে, আবার লিজিং এর বেশ কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো কি? লিজ এক্সপেন্সেস, অর্থাৎ লিজ নিলে কোম্পানি মালিকানা অর্জন হয় না, কিন্তু কোম্পানিকে সম্পত্তি ব্যবহার করার জন্য তাকে পেমেন্ট করতে হয়, তাকে অর্থ পরিশোধ করতে হয়, কিস্তি প্রদান করতে হয়। লিমিটেড ফাইন্যান্সিয়াল বেনিফিটস, লিজিং এর ক্ষেত্রে বেনিফিট হলো ফাইন্যান্সিয়াল বেনিফিটসটা লিমিটেড। কিভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা লিমিটেড? আমরা জানি যে অ্যাসেটের যদি মালিকানা অর্জন করে কোম্পানি, এটা থেকে কোম্পানি অ্যাসেট থেকে যে ডেপ্রিসিয়েশন আছে সেই ডেপ্রিসিয়েশনের উপর কোম্পানি ট্যাক্স সেভিংস পেয়ে থাকে, মেইনটেনেন্স কস্ট থেকে ট্যাক্স সেভিংস পেয়ে থাকে। তারপরে অনেক সময় অ্যাসেট বা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কারণে কোম্পানি সরকারের কাছ থেকে রিবেট পেতে পারে। কিন্তু কোম্পানি যদি লিজ নিয়ে যদি অ্যাসেট সংগ্রহ করে থাকে, তাহলে সে শুধুমাত্র লিজ পেমেন্টের উপরই সে ট্যাক্স সেভিংস পেয়ে থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে তার ফাইন্যান্সিয়াল বেনিফিটটা লিমিটেড হয়ে যাচ্ছে। রিডিউসড রিটার্ন ফর ইকুইটি হোল্ডার্স, অর্থাৎ ইকুইটি হোল্ডার্সদের জন্য রিটার্ন রিডিউসড হয়ে যাচ্ছে। অর্থাৎ কোম্পানির যে যারা মালিকানা আছে, অর্ডিনারি শেয়ার হোল্ডার আছে, তারা কি করতেছে? তারা তাদের মালিকানা কমে যাচ্ছে। কিভাবে মালিকানা কমে যাচ্ছে এবং রিটার্ন কমে যাচ্ছে? কোম্পানি যেহেতু লিজ নিচ্ছে, তাহলে এই লিজিং এর সম্পত্তি তো আর কোম্পানির নিজস্ব সম্পদ না, তাহলে সম্পদের উপর মালিকানা কমে যাচ্ছে। একইভাবে সম্পদের উপর রিটার্নও কমে যাচ্ছে, যেহেতু কোম্পানি তার অ্যাসেটটা থেকে শুধুমাত্র ইনস্টলমেন্টটা দিয়ে সে শুধুমাত্র বেনিফিটটা নিচ্ছে, এই জন্য ইকুইটি হোল্ডার্সদের রিটার্নও এখানে কমে যাচ্ছে। ঋণ, ডেট, লিজিং এর কারণে কোম্পানির ঋণ মূলধনের সৃষ্টি হয়, অর্থাৎ কোম্পানি ঋণ বেড়ে যাচ্ছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। লিমিটেড অ্যাক্সেস অফ আদার লোনস, কোম্পানি যখন লিজ গ্রহণ করে তখন কোম্পানির অন্যান্য লোন গ্রহণের সুবিধা কমে যায়। প্রসেসিং অ্যান্ড ডকুমেন্টেশন, লিজের ক্ষেত্রে কোম্পানির অনেক ধরনের ডকুমেন্টেশন করতে হয় এবং লিজ গ্রহণ প্রক্রিয়াটাও একটা জটিল প্রক্রিয়া। অনেক সময় এই জটিল প্রক্রিয়াগুলো সম্পাদন করতে হয় কোম্পানিকে লিজ অপশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোম্পানির অনেক সময় শ্রম এবং এক্সপার্টাইজ অর্জন করতে হয়। নো ওনারশিপ, লিজের ক্ষেত্রে কোম্পানি শুধুমাত্র সম্পত্তিটা ব্যবহার করার অধিকার লাভ করে, এখানে ওনারশিপ সাধারণত অর্জন করে। মেইনটেনেন্স অফ দ্য অ্যাসেট, কোম্পানি অ্যাসেটের মালিক না হয়েও তাকে সম্পত্তিটার দেখাশোনা করতে হয়, রক্ষণাবেক্ষণের খরচ করতে হয়, যদিও এটা চুক্তির উপর ডিপেন্ড করে কোম্পানি কিভাবে এটার মেইনটেনেন্স বহন করবে। লিমিটেড ট্যাক্স বেনিফিট, তো কোম্পানি শুধুমাত্র এখানে তার যে ইনস্টলমেন্ট আছে, পেমেন্ট ইনস্টলমেন্ট আছে, এটার উপরই ট্যাক্স বেনিফিট পেয়ে থাকে। সে ডেপ্রিসিয়েশনের উপরেও কোনো ট্যাক্স বেনিফিট পায় না, বা মেইনটেনেন্স কস্টের উপরে সাধারণত যেহেতু লেসর বহন করে থাকে অধিকাংশ সময়, সেই জন্য কোম্পানিরও অ্যাডভান্টেজ খুব একটা থাকে না, তো লিমিটেড ট্যাক্স বেনিফিট সে পেয়ে থাকে। তাহলে এই হলো আমাদের লিজিং এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা এক্সপ্লেইন করব নেট অ্যাডভান্টেজেস, নেট অ্যাডভান্টেজ টু লিজিং, NAL, নেট অ্যাডভান্টেজ অফ লিজিং। নেট অ্যাডভান্টেজ অফ লিজিং কি? এখানে নেট অ্যাডভান্টেজ অফ লিজিং এই কনসেপ্টটা দেখো একটু। নেট অ্যাডভান্টেজ টু লিজিং refers to the total monetary savings that would potentially result from a person or a business choosing to lease an asset as opposed to purchasing it outright. আসলে এখানে কি বোঝাচ্ছে কথাটা দিয়ে? নেট অ্যাডভান্টেজ লিজিং রেফার্স টু দ্য টোটাল মনিটারি সেভিংস, অর্থাৎ নেট অ্যাডভান্টেজ কোম্পানির মনিটারি সেভিংস এর সাথে সম্পৃক্ত। মনিটারি সেভিংস অর্থাৎ আর্থিক যে সঞ্চিতি বা আর্থিক যে সেভিংস অর্জন করে সেটার সাথে সম্পৃক্ত, এবং এটা কি থেকে সৃষ্টি হয়? potentially resulted from the person or business choosing to lease an asset as opposed to purchasing it outright, অর্থাৎ কোম্পানি যে তার যে সম্পত্তিটা আছে বা প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা লিজ নেওয়া থেকে সৃষ্টি হতে পারে বা পারচেজিং থেকে সৃষ্টি হয়। তো এখানে নেট অ্যাডভান্টেজ টু লিজিং বলা হচ্ছে। তো নেট অ্যাডভান্টেজ টু লিজিং হলো কোম্পানি সম্পত্তিটা ক্রয় করলে সম্পত্তিটা থেকে যে বেনিফিটেড হইতো, কোম্পানি লিজ নেওয়ার ফলে তার চেয়ে বেশি বেনিফিটেড হয়। এই যে দুইটা বেনিফিটের যে পার্থক্য, সেই বেনিফিটের পার্থক্যটাই হলো নেট অ্যাডভান্টেজেস আপ টু লিজিং। এখানে দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। এখানে কস্ট অফ লিজিং, অর্থাৎ কোম্পানি যখন লিজ নেয়, এই লিজিং থেকে কোম্পানির যে কস্ট হয়, দেখো এখানে ইকুয়েশন দিয়ে দেয়া আছে, when lease payment is made at the end of the year, when lease payment is made in advance,
অর্থাৎ এখানে লিজিং এর কস্ট এখানে বের করা হচ্ছে। এখানে কস্ট অফ লিজিং, কোম্পানি লিজ নিলে কি কস্ট সৃষ্টি হবে এটা। আবার কোম্পানি যদি সম্পত্তিটা ক্রয় করে, তাহলে ক্রয় করলে তার যে খরচ হবে সেটার মূল্য। তো এই দুইটার মূল্যে কোন খরচটা কোম্পানির কম? এখন লিজিং এর খরচটা যদি কম হয়, কস্ট অফ লিজিং যদি কস্ট অফ বাইং থেকে কম হয়, তাহলে কোম্পানির নেট অ্যাডভান্টেজেস টু লিজিং এর সৃষ্টি হয়। অর্থাৎ কস্ট অফ লিজিং যদি কস্ট অফ বাইং থেকে কম হয়, তাহলে কোম্পানির এনএএল পজিটিভ হয়। আর এনএএল যখন পজিটিভ হয়, তখনই কোম্পানি লিজিং এর সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। অপরপক্ষে কোম্পানির কস্ট অফ লিজিং থেকে যদি কস্ট অফ বাইং কম হয়, তাহলে কোম্পানির নেট অ্যাডভান্টেজ সৃষ্টি হয় না, কোম্পানির বরং লিজ নিলে লস হবে। তাহলে সেই ক্ষেত্রে কস্ট অফ বাইং যদি ছোট হয়, তাহলে কোম্পানি লিজ নিবে না, কোম্পানি তখন সম্পত্তি বা প্রপার্টি ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করবে। আশা করি নেট অ্যাডভান্টেজ অফ লিজিং এই জায়গাটা দিয়ে বুঝতে পেরেছ। তাহলে এখানে আরেকটা উদাহরণ দেখো, নেট অ্যাডভান্টেজ অফ লিজিং সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট অফ লিজিং মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট অফ ওয়িং। তোমরা এই ফর্মুলাটা নেট অ্যাডভান্টেজ অফ লিজিং বের করার সময় তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করবে। প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট অফ লিজিং, অর্থাৎ এই যে কস্ট অফ লিজিং, প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট অফ লিজিং মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট অফ বাইং, এই দুইটার পার্থক্যই হলো নেট অ্যাডভান্টেজ অফ লিজিং। তাহলে এই যে উদাহরণটা দেখা যাচ্ছে, এখন নেট অ্যাডভান্টেজ অফ লিজিং হলো $18,751। তাহলে এটা হলো পজিটিভ। তাহলে কোম্পানির কি এটা কি লিজ নেওয়া উচিত? এই প্রপার্টিটা কি লিজ নেওয়া উচিত? তোমরা কি মনে করো? তোমরা অ্যান্সার দাও এটা। এখানে আমরা আরো কিছু ইনফরমেশন এখানে আছে, দেখো। The benefits of leasing are usually determined by the comparing the net present value of purchasing the asset outright to the net present value of leasing it. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেট অ্যাডভান্টেজ অফ লিজিংটা প্রকাশ করছে কি কাকে? বেনিফিটকে। দ্য বেনিফিটস অফ লিজিং, লিজিং এর বেনিফিটকে। এখানে বেনিফিটটা কি? বেনিফিটটা হলো এই যে আমরা ইকুয়েশনটা এখানে দেখালাম, কস্ট অফ লিজিং মাইনাস কস্ট অফ বাইং। অর্থাৎ কস্ট অফ লিজিং এরটা, লিজিং এর কস্ট কম হবে, আর কস্ট অফ বাইং এর, অর্থাৎ দুইটা কস্টের মধ্যে যেটাতে কম কস্ট হবে সেটাই আমাদের জন্য বেনিফিটেড। কস্ট অফ লিজিংটা যখন কস্ট অফ বাইং থেকে কম হবে, তখনই আমাদের নেট অ্যাডভান্টেজ অফ লিজিং এর সৃষ্টি হবে। তাহলে এখানে the benefit of leasing are usually determined by the comparing the net present value of purchasing the asset outright to the net present value of leasing it. আমরা এখানে এটাই এই যে সমীকরণ আকারে দেখানোর চেষ্টা করছি। Under the lease agreement, the user agrees to make periodic payments to the owner in exchange for the use of asset. অর্থাৎ লিজ এগ্রিমেন্টে আমরা জানি যে পিরিয়ডিক ইনস্টলমেন্টের মাধ্যমে কোম্পানি বা লেসর থেকে অ্যাসেটটা ব্যবহার করার অধিকার লাভ করে থাকে। আর এই অধিকার লাভ করার জন্য যে পেমেন্টটা করে থাকে, এই পেমেন্টটাই হলো মূলত কস্ট অফ লিজিং। অপরপক্ষে কস্ট অফ বাইং হলো কোম্পানি অ্যাসেটটা ক্রয় করে তাকে এখানে একটা ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়, এবং ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়, আবার অনেক সময় লোন নিয়ে কোম্পানি অ্যাসেটটা ক্রয় করে, সেক্ষেত্রে লোনের ইনস্টলমেন্ট বা ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। তো এরকম মেনটেনেন্স কস্ট সহ, ডেপ্রিসিয়েশন সহ আরো বিভিন্ন ধরনের খরচ বহন করতে হয় কোম্পানিকে। এই সবগুলো খরচের সমন্বয় হলো কস্ট অফ বাইং। তো এই কস্ট অফ বাইং এবং কস্ট অফ লিজিং দুইটাই কোম্পানির খরচ। লিজিং নিলেও কোম্পানির খরচ হবে, বাইং করলেও অর্থাৎ পারচেজ করলেও কোম্পানিকে খরচ বহন করতে হবে। সেই ক্ষেত্রে কোম্পানি দেখবে তার কম খরচ কোনটা। কম খরচ যদি লিজিং হয়, তাহলে সে লিজিং এর অপশন গ্রহণ করবে। আর এটাকে বলা হচ্ছে নেট অ্যাডভান্টেজ অফ লিজিং। আশা করি তোমরা নেট অ্যাডভান্টেজ অফ লিজিং কি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে বাইং ভার্সাস লিজিং এর আমরা একটা তুলনা করার চেষ্টা করেছি। এখানে বাইং এবং লিজিং, আমরা যে নেট অ্যাডভান্টেজ অফ লিজিং দেখেছি, সেখানে দেখো বাইং এবং লিজিং এর একটা কম্পারিজন। তো বাইং এর ক্ষেত্রে ইউ ওন দ্য ভেহিকল অ্যান্ড ক্যান কিপ ইট অ্যাজ লং অ্যাজ ইউ উইশ। অর্থাৎ বাইং এর ক্ষেত্রে সম্পত্তিটার বা প্রপার্টিটার মালিকানা অর্জন করা হয়। লিজিং এর ক্ষেত্রে ইউ ইউজ দ্য ভেহিকল অ্যান্ড মাস্ট রিটার্ন টু রিনিউ দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ লিজিংটা ব্যবহার করার শুধুমাত্র অধিকার লাভ করে থাকে, এবং লিজ পেমেন্টের পর এটা যদি পুনরায় ব্যবহার করতে হয়, তাহলে তাকে আবার লিজ কন্ট্রাক্ট রিনিউ করতে হবে। তাহলে ওনারশিপটা বাইং এর ক্ষেত্রে অর্জিত হয়, কিন্তু লিজিং এর ক্ষেত্রে ওনারশিপ অর্জিত হয় না। ঠিক একইভাবে মান্থলি পেমেন্টস, বাইং এর ক্ষেত্রে দেখো ইউ পে ফর দ্য পারচেজ প্রাইস স্প্রেড আউট ওভার দ্য লোন টার্ম প্লাস ইন্টারেস্ট, ট্যাক্সেস এন্ড ফিস। অর্থাৎ বাইং এর ক্ষেত্রে কোম্পানি যদি ঋণ গ্রহণ করে যদি সম্পত্তিটা পারচেজ করে থাকে, তাহলে তাকে মান্থলি ঋণের কিস্তি দিতে হয়। আর লিজের ক্ষেত্রে ইউ পে ফর দ্য ভেহিকলস ডেপ্রিসিয়েশন ডিউরিং দিস লিজ টার্ম প্লাস ইন্টারেস্ট, ট্যাক্সেস এন্ড ফিস। অর্থাৎ লিজিং এর ক্ষেত্রে কোম্পানি লিজ
যে প্রিমিয়াম বা লিজ পেমেন্ট সেই লিজ পেমেন্টটা করে থাকে, আর বাইং এর ক্ষেত্রে লোনের ইনস্টলমেন্ট প্রদান করে থাকে। আপফ্রন্ট কস্ট, you usually pay a 10% to 20% down payment as well as taxes, registration and fees। অর্থাৎ বাইং এর ক্ষেত্রে কোম্পানিকে তাকে ট্যাক্স, সম্পত্তিটা ক্রয়ের ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়, তারপর রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য ফি, ইন্স্যুরেন্স, এগুলো তাকে বহন করতে হয়। আর ডাউন পেমেন্টও তাকে করতে হয়, 10% থেকে 20% ডাউন পেমেন্ট করতে হয়। আর লিজিং এর ক্ষেত্রে ইউ পে এ স্মলার ডাউন পেমেন্ট, sometimes zero, the first month's payment or refundable security deposit and acquisition fees, taxes, registration and other fees। অর্থাৎ লিজিং এর ক্ষেত্রে লিজিং সংক্রান্ত তাকে কিছু আনুষ্ঠানিক পেমেন্ট করতে হয়, যেমন অনেক সময় ডাউন পেমেন্ট থাকে বাট জিরো ডাউন পেমেন্ট হতে পারে, তারপরে ফার্স্ট ইনস্টলমেন্টটা দিতে হয়, রিফান্ডেবল সিকিউরিটি অ্যামাউন্ট দিতে হয়, তারপরে ফি, ট্যাক্সেস, রেজিস্ট্রেশন, এগুলো দিতে হয়। এগুলি সাধারণত কন্ট্রাক্টের মাধ্যমে বা লিজিং কন্ট্রাক্ট অনুযায়ী নির্ধারিত হয়। বাইং এর ক্ষেত্রে দেখো, আর্লি টার্মিনেশন, ইউ মে সেল অর ট্রেড ইন দ্য কার এট এনি টাইম। তো যদি সম্পত্তিটার মালিকানা অর্জন হয় বা ক্রয় করে, তাহলে যে কোনো সময় এই সম্পত্তিটা বিক্রি করে দিতে পারে। কিন্তু লিজিং এর ক্ষেত্রে ইউ মে পে পেনাল্টি ফর টার্মিনেটিং এ লিজ আর্লি। অর্থাৎ লিজিং এর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে যদি এই চুক্তিটা যদি টার্মিনেট করতে চায়, বাতিল করতে চায়, তাহলে তাকে পেনাল্টি দিতে হয়। তারপরে মাইলেজ, ইউ ক্যান ড্রাইভ অ্যাজ মেনি মাইল অ্যাজ ইউ উইশ, অলদো হাই মাইলেজ মে লোয়ার দ্য রিসেল ভ্যালু। বলা হচ্ছে বাইং এর ক্ষেত্রে তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই তোমার অ্যাসেটটা বুক করতে পারো বা ব্যবহার করতে পারো, যদিও ব্যবহার করার কারণে এটার সেল ভ্যালু, রিসেল ভ্যালু কমে যেতে পারে। আর লিজিং এর ক্ষেত্রে শুধু ইউ পে চার্জ ইফ ইউ এক্সিড দ্য মাইলেজ লিমিট। অর্থাৎ লিজিং এর ক্ষেত্রে যত মাইলের কথা বলা আছে শুধুমাত্র তত মাইলই ব্যবহার করতে পারবে, তার চেয়ে বেশি মাইল যদি ব্যবহার করে বা বেশি সময় যদি ব্যবহার করে, তাহলে তাকে এক্সট্রা পেমেন্ট পরিশোধ করতে হবে। তারপরে বাইং এর ক্ষেত্রে দেখো, কাস্টমাইজেশন, ইউ ক্যান মডিফাই দ্য ভেহিকলস অ্যাজ ইউ উইশ। অর্থাৎ বাইং এর ক্ষেত্রে তুমি যদি অ্যাসেটটা বাই করো, তাহলে তুমি এই অ্যাসেটটাকে তোমার ব্যবহার উপযোগী করার জন্য যে কোনো ভাবে এটাকে তোমার ব্যবহার উপযোগী করার জন্য এটার মধ্যে পরিবর্তন করতে পারো, মডিফিকেশন করতে পারো। কিন্তু লিজিং এর ক্ষেত্রে ইউ মাস্ট রিমুভ দ্য মডিফিকেশন বিফোর রিটার্নিং দ্য কার। অর্থাৎ তুমি যদি মডিফিকেশন করো, তাহলে এই কারটাকে তুমি যখন মালিকের কাছে ফেরত দিবে, তাহলে এটা যে অবস্থায় পূর্বে ছিল সেই অবস্থায় এটাকে ফেরত আনতে হবে, তারপরে এইটাকে ফেরত দিতে হবে। অর্থাৎ এখানে মডিফিকেশনটা এখানে কাম্য না। কিন্তু বাইং এর ক্ষেত্রে সম্পত্তির মালিক বা গাড়ির মালিক তার মতো করে এটাকে মডিফাই করে নিতে পারে। তাহলে এই হলো বাইং এবং লিজিং, এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে কয়টা দৃষ্টিকোণ থেকে আমরা এই ডিফারেন্সটা আলোচনা করলাম? একটা হলো ওনারশিপ ডিফারেন্স, মান্থলি পেমেন্ট ডিফারেন্স, আপফ্রন্ট কস্ট, আর্লি টার্মিনেশন, তারপর একটা হলো মাইলেজ, আর একটা হলো কাস্টমাইজেশন। এই পাঁচটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এখানে দেখো আরেকটু ডিটেইলস ইনফরমেশন আমরা এখানে দিচ্ছি, লিজেস ভার্সেস পারচেজ ডিসিশন। দেখো, ফাইন্ড দ্য আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো ফর ইচ ইয়ার আন্ডার দ্য লিজ অল্টারনেটিভ। লিজ অল্টারনেটিভ ক্ষেত্রে প্রথম ক্যাশ আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো বের করতে হবে, তারপর ফাইন্ড দ্য আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো ফর ইচ ইয়ার আন্ডার দ্য পারচেজ অল্টারনেটিভ। পারচেজ অপশনের ক্ষেত্রেও আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো বের করতে হবে। তারপর থার্ড, ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ আউটফ্লো ফ্রম স্টেপ 1 and 2 ইউজিং দ্য আফটার ট্যাক্স কস্ট ডেট অফ at discount rate। অর্থাৎ ডিসকাউন্ট রেট ব্যবহার করে এগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। চুজ দ্য অল্টারনেটিভ উইথ লোয়ার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস। ক্যাশ আউটফ্লোস এর ক্ষেত্রে লোয়ার প্রেজেন্ট ভ্যালু টা আমাদেরকে ঠিক করতে হবে। চুজ দ্য অল্টারনেটিভ উইথ দ্য লোয়ার প্রেজেন্ট ভ্যালু। যে অপশনটার প্রেজেন্ট ভ্যালু কম হবে সেটাকে আমরা গ্রহণ করব। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কম হবে মানে খরচের প্রেজেন্ট ভ্যালু, এই জন্য আমরা যেটা খরচের প্রেজেন্ট ভ্যালুটা কম সেটাকে আমরা গ্রহণ করব। তাহলে এই চারটা স্টেপ অনুসরণ করব আমরা যখন লিজ এবং পারচেজ ডিসিশনের মধ্যে তুলনা করব। এখানে দেখো, ইফ KL মানে কস্ট অফ লিজ, ইজ স্মলার দেন KP মানে কস্ট অফ ডেট। অর্থাৎ আমরা ঋণ নিয়ে যখন অ্যাসেটটা ক্রয় করব, কস্ট অফ লিজিং যখন ছোট হবে তখন লিজিং ইজ প্রেফারেবল, আর কস্ট অফ ডেট যখন কম হবে তখন বোরোইং ইজ প্রেফারেবল। আর KL কস্ট অফ লিজিং এবং কস্ট অফ ডেট দুইটা যখন সমান হবে তখন হলো ইনডিফারেন্ট মানে হলো ব্যালেন্স পজিশন। অর্থাৎ এখানে আমি ইনডিফারেন্ট যে কোনো একটা হলেই আমি বহন করব। KD হলো কস্ট অফ বোরোড ফান্ডস আর KL হলো কস্ট অফ লিজিং ফান্ডস। তা আশা করি তোমরা বাইং এবং লিজিং অপশনের যে কম্পারিজন, তারপরে পারচেজ ডিসিশন এবং লিজ ডিসিশন, এই দুইটার মধ্যে যে সিলেকশন প্রসিডিউর, এটা তোমরা বুঝতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লেকচারের মাধ্যমে আমরা লিজ ফাইন্যান্সিং এর বিভিন্ন বেসিক যে টপিকগুলো আছে, বেসিক টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এটা ছিল মূলত থিওরিটিক্যাল ডিসকাশন। লিজ ফাইন্যান্সিং এর বিভিন্ন থিওরিটিক্যাল বিষয় আমরা এখানে আলোচনা করেছি। লিজ কি, লিজ কন্ট্রাক্ট কাকে বলে, লিজ কন্ট্রাক্ট কিভাবে সৃষ্টি হয়, তারপরে বিভিন্ন ধরনের লিজ, তারপরে লিজ টাইপসগুলির মধ্যে তুলনামূলক আলোচনা। মূলত থিওরিটিক্যাল ডিসকাশনই আমরা এই লেকচারে করেছি। তোমরা যদি এই লেকচারটা ভালো করে শুনে থাকো তাহলে তোমরা লিজ সংক্রান্ত যে বিভিন্ন কনসেপচুয়াল যে অ্যানালাইসিস গুলো আছে বা ডেফিনেশন গুলো আছে, এগুলি সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। পরবর্তী লেকচারে আমরা লিজ ফাইন্যান্সিং এর বিজনেস অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তো ধৈর্য ধরে এই লেকচারটি শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।